আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নিয়োগ বাতিল করে যোগ্য একজনকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গভর্নর নিয়োগে এস আলমের কোনো সংশ্লিষ্টতা থাকলে সরকারকে যাচাই করে ব্যবস্থা নিতে হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের এই কয়দিনের কার্যক্রম আশাব্যঞ্জক, তবে কারো চাঁদাবাজিকে বৈধতা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থের এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। তিনি বলেন, গভর্নর নিয়োগে কোনো ষড়যন্ত্র হলে সরকারকে যাচাই করে ব্যবস্থা নিতে হবে। এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরো বেশি গুরুতর প্রশ্ন। এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। সংস্থাটি তাদের এই পরামর্শ সরকারের কাছে হস্তান্তর করবে বলে জানায়। এই বিষয়টির উপর বলতে চাই, সেটা হচ্ছে দুর্নীতি। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আমেরিকার যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবেই এদেশে আসবে। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো, এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সে সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা শেষে নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা বলেন। মার্কেট রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কী সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্টে বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড, এখানে যে তারা ব্যাপক ইনভেস্ট করে, তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। দুই হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখে সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী।
মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশে জ্বালানি সরবরাহ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। দেশে বর্তমানে ডিজেল মজুদ রয়েছে 14 দিনের, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন ও বিদ্যুতের জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল 93 দিন আর বিমানের জ্বালানি জেট ফুয়েল 55 দিনের। মধ্যপ্রাচ্য সংকট ঘিরে রাতারাতি জ্বালানি সংকট না হলেও হরমুজ প্রণালী আর সৌদি কাতারের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা পরিস্থিতিকে জটিল করে ফেলতে পারে। সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ বিকল্প উৎস সন্ধানের। সাদাত হাবিব বিশেত রিপোর্ট। সামনে গ্রীষ্ম ও সেচ মৌসুম। এই মৌসুমে চাহিদা বাড়ে বিদ্যুৎ ও জ্বালানি তেলের, দেখা দেয় সংকট। এবার মধ্যপ্রাচ্যের সংঘাত এই সংকটে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিতে পারে। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। বিপিসি বলছে বর্তমানে 1,36,000 টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। ভেনেজুয়েলা একটা জিনিস হলো, আজকে ইরানে হলো, কালকে হয়তো আরেকটা অয়েল এবং গ্যাস সোর্স যেখানে আছে ওখানে আরেকটা যে হবে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। তো এই জায়গাটার জন্য বাংলাদেশকে অনেক আগে থেকে একটা প্ল্যান হওয়া দরকার ছিল। যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্য ঘিরে মূল দুশ্চিন্তা ছিল হরমুজ প্রণালী। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় 20% এবং সমুদ্র পথে পরিবাহিত এলএনজির প্রায় 20% এই নৌপথ দিয়ে আসে। মার্চ থেকে মে এই 3 মাসে বাংলাদেশের যে 22টি এলএনজি কার্গো পৌঁছানোর কথা, তার 18টিকেই হরমুজ প্রণালী অতিক্রম করে আসতে হবে। আপনার শরীরে যেমন রক্ত প্রবাহ হয়, এটা সভ্যতার জন্য এটা রক্ত প্রবাহের মতো। দুঃখজনক যে বাংলাদেশ 2 দশক ধরে কিন্তু আপনার আমদানি নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করে আসছে। এই আমদানি নির্ভর জ্বালানি নীতি অর্থনীতিকে আত্মঘাতী করেছে। জেনারেশনকে প্রায়োরিটাইজ করেছি। পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের কাছে এনাফ আছে। আমাদের 18,000 ক্যাপাসিটি মেগাওয়াট ক্যাপাসিটি কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জ্বালানি সরবরাহ, এটার নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালী শুধু নয়, নতুন শঙ্কা তেল শোধনাগারে হামলা। বিশেষ করে সৌদি তেল শোধনাগার ও বিক্রেতা প্রতিষ্ঠান আরামকোতে হামলার পর এই শঙ্কা বেড়েছে বহুগুণ। দেশে জ্বালানি তেলের 80% আসে মধ্যপ্রাচ্য থেকে। প্রতি মাসে গড়ে 4.5 লাখ থেকে 5 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। ইতিমধ্যেই বিকল্প বাজার খুঁজছে বিপিসি। এখনো পর্যন্ত যে গতকালও মেল দিয়েছে যে তারা নিরবচ্ছিন্ন সরবরাহটার ব্যাপারে তারা এনশিওর করেছে। আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাকে এখন সিঙ্গাপুর, আমাকে এখন চীন, ইন্দোনেশিয়ার বাজার থেকে হয়তো বেশি দাম দিয়ে হয়তো আমাকে জ্বালানি পণ্য কিনতে হতে পারে। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। আগামীতে আমাদেরকে চিন্তা করতে হবে, ভারত যেভাবে একটা বাফার স্টক করেছে এনার্জির, আমাদের এরকম একটা বাফার স্টক করে রাখার কথা মাথায় রাখতে হবে। বিপিসি বলছে চলতি বছরে দেশে জ্বালানি তেলের ব্যবহার প্রায় 60 লক্ষ টনে পৌঁছে যেতে পারে। অন্যদিকে বর্তমানে দেশীয় উৎস থেকে আসে 171 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে পাওয়া যায় 85 থেকে 100 কোটি ঘনফুট গ্যাস। সাদাত হাবিব, সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অন্যতম টার্গেট এখন সৌদি আরব আমিরাত, কাতারের তেল শোধনাগার। এছাড়া তেল পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী এখন বন্ধ, আর এসব কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $84.01, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $2.61 বেশি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ারবাজার নিকি সূচক 1032 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 55,278 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ারবাজার হ্যাংসেংয়ের সূচক 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,261 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক, এটি 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,839 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,101 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 18 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 346 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 79,462 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,406 পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 570.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.25 সেন্টস বেশি। তবে আন্তর্জাতিক বাজারে কমেছে তুলার দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.09 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.07 সেন্টস কম।
বিশ্ববাজারে কমেছে চিনির দামও। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.73 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.20 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 64.13 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.54 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 89 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 99 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 73 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 81 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সা আর বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 71 পয়সা, বিক্রি করছে 91 টাকা 71 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 25 পয়সা আর বিক্রয় হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 32 পয়সা, বিক্রয় মূল্য 33 টাকা 8 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 66 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 57 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।